বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা, আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি জাহানারা বেগম, হিসাব বিজ্ঞান সহকারী প্রভাষক, শিমুলিয়া ডিগ্রি কলেজ। তোমাদের আমি গত ক্লাসে অংশীদারি কারবারের স্থায়ী পদ্ধতিতে শিখাইছিলাম অঙ্ক, আর উত্তোলনের সুদ শিখাইছিলাম। আজকে আমরা তোমাদেরকে সেই ধারাবাহিকতায় অংশীদারি কারবারের আজ আমি শেখাবো চুক্তির অবর্তমানে আইনের বিধান। চুক্তির অবর্তমানে আইনের বিধান। আইনের বিধান একটু আগের ক্লাসের একটু রিভিশন দিই। চুক্তি হচ্ছে অংশীদারি কারবারের মূল ভিত্তি। আগে আমরা যেটা করছিলাম, অংশীদারি কারবারের গঠন প্রণালী, বৈশিষ্ট্য আর চুক্তিতে কি কি বিষয় উল্লেখ থাকে। আজকে আমরা শিখব যে চুক্তির অবর্তমানে অংশীদারি কারবারের আইনে কি কি বিধান আছে, সেইগুলো আমরা শিখব। তাহলে প্রথমে আছে যে চুক্তির অবর্তমানে আইনের বিধানগুলোর মধ্যে প্রথমে আমরা যদি বলি তাহলে যেমন মূলধন, সব অংশীদার মূলধন সমান আনবে, সমান মূলধন আনায়ন, সমানভাবে মূলধন আনবে, মূলধন সরবরাহ করবে, মূলধন সমান মূলধন। দ্বিতীয় আছে যে মুনাফা বন্টন হবে সমান হারে, সমানুপাতিক হারে। মুনাফা বন্টন সমান হবে, সমান। তৃতীয় হচ্ছে মুনাফার বন্টন সমান হবে। তৃতীয় হচ্ছে যে চুক্তিতে উল্লেখ না থাকলে উত্তোলন ও মূলধনের উপর সুদ পাবে না। মূলধন ও উত্তোলনের উপরে কোনো সুদ ধার্য করা হবে না, কোনো সুদ ধার্য হবে না। আচ্ছা, তারপর হচ্ছে 4 নম্বর হচ্ছে যে যদি কোনো কেউ অংশীদারি কারবার পরিচালনা বা অন্য কোনো কাজে সম্পৃক্ত থাকে তাহলে সে কোনো বেতন বা কমিশন পাবে না। কারবার পরিচালনার জন্য কোনো বেতন পাবে না, বেতন কমিশন বেতন পাবে না। তারপরে আছে এরকম আরও অনেক আছে, মেন পয়েন্টগুলো আমি একটু বলি। তারপরে আছে যে ঋণ যদি নেওয়া হয় তার ঋণের সুদ 6% ঋণের সুদ দিতে হবে। ঋণের সুদ হবে 6%, এবং কোনো কিছু যদি অঙ্কে উল্লেখ না থাকে সেই ক্ষেত্রে 6 মাসের ধরতে হবে। 6 মাসে ধরতে হবে। আরও অনেক বিধান আছে, আমি ইম্পর্টেন্টগুলো শুধু আলোচনা করতেছি, তোমরা বই দেখে বাকিগুলো শিখে নিও। আচ্ছা, তারপরে আছে কারবারের বিলোপ সাধন। এই বিলোপ সাধন হচ্ছে অংশীদাররা সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়ে কারবারটা বিলোপ সাধন করবে। এই হচ্ছে আমার মেন পয়েন্ট। আমি আরও এই অধ্যায় থেকে চুক্তির অবর্তমানে আইনের বিধান শিখালাম। আরও শিখব আমরা বেতন সমন্বয়। 2 হচ্ছে বেতন সমন্বয়। বেতন সমন্বয়। আর আমরা 3 নম্বরে শিখব যে মূলধন নির্ণয়
ও মুনাফা বন্টন, মুনাফা বন্টন। চুক্তির অবর্তমানে আইনের বিধান, বেতন সমন্বয় আর মূলধনের পরিমাণ নির্ণয় আর মুনাফা বন্টন, এগুলো আমরা আজকে শিখব। এখন চুক্তির অবর্তমানে আইনের বিধান আমরা বলছি, এখন আমরা বলবো বেতন সমন্বয়। বেতন সমন্বয়, বেতন সমন্বয়, বেতন সমন্বয়। আমাদের এই অংশীদারি কারবারের একটা আইটেম আছে বেতন। এই বেতন নিয়ে তোমরা শিক্ষার্থী যারা আছো খুবই সমস্যায় পড়ো, এজন্য আমি এই বেতনের যে বিধান আছে সেগুলো আমি যদি তোমাদের একটু স্পষ্ট করে একটা সূত্রতে ফেলে তোমাদের শিখাই, এবং যখনই অঙ্ক করবা তখন এরকম সমস্যা দেখলে তোমরা এই সূত্রটা কাজে লাগাবা। আমি সেই সূত্রটা একটা সূত্র আমি তোমাদের লিখে দিই, সেই সূত্র অনুযায়ী তোমরা এই বেতনের সমন্বয়টা করবা। তাহলে আমি মুছে দিই, আমি একটু সূত্র লিখে দিই। বেতন সমন্বয়, তোমরা একটু, আমি বলি তোমরা একটু বই খাতা নিয়ে বসে এই সূত্রটা একটু লিখে নাও, কারণ এই বেতন নিয়ে তোমাদের অনেক ঝামেলা হয় অঙ্কে। তাই আমি এটা স্পেসিফিকভাবে তোমাদেরকে আলাদা একটা সূত্র অনুযায়ী শেখানোর চেষ্টা করতেছি। এটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখলেই এই অঙ্কগুলো করতে পারবা। আচ্ছা, 1 নম্বরে দেখো, বেতন পাবে, ছাত্রছাত্রী তোমরা একটু লিখে নাও জিনিসটা, বেতন পাবে ও বেতন সমন্বয়ের পূর্বে, ও বেতন সমন্বয় এর পূর্বে। বেতন পাবে ও বেতন সমন্বয়ের পূর্বে হলে কি হবে, লাভ ক্ষতি বন্টন হিসাবে যাবে এবং মূলধন হিসাবেও যাবে, মূলধন হিসাবে যাবে। বেতন পাবে এবং বেতন সমন্বয়ের পূর্বে যদি অঙ্কে উল্লেখ থাকে তাহলে আমরা যখন অঙ্ক করব আমি এটা তোমাদের অঙ্কের সাহায্যে প্রত্যেকটা আমি দেখাই দেবো কিভাবে করতে হবে। বেতন পাবে এবং বেতন সমন্বয়ের পূর্বে থাকলে তোমরা এই আমাদের লাভ ক্ষতি বন্টন হিসাবে যাবে আর মূলধন হিসেবে যাবে। 2 নম্বর দেখো, বেতন গ্রহণ ও সমন্বয়ের পূর্বে লাভ, ও সমন্বয়ের পূর্বে লাভ যদি এরকম থাকে তাহলে দেখো কি হবে, লাভ ক্ষতি বন্টন হিসাবে যাবে মানে ডেবিট হবে, আর মূলধন হিসাবে ক্রেডিট হবে, ডেবিট হবে। আর মূলধন হিসাব মানে তোমরা আবার ভুলাই ফেলো না, মূলধন হিসাব মানে অংশীদারীদের মূলধন হিসাব। আমরা যে পরিবর্তনশীল পদ্ধতিতে করেছি তখন দেখাইছি না, মূলধন হিসাব অংশীদারীদের মূলধন হিসাবে যাবে না। এটা হচ্ছে যদি বেতন গ্রহণ করে থাকে এবং সমন্বয়ের পূর্বে যদি লাভ থাকে তাহলে লাভ ক্ষতি বন্টন হিসাবে যাবে, কিন্তু মূলধন হিসাবে যাবে না। এই গেল 2টো সূত্র। 3য় নম্বরে আসি, আমি 4টে সূত্রের কথা বলবো। 3য় নম্বরে আসি, আমি আশা করছি তোমরা সবাই এটা লিখে নিও এবং লিখে নিচ্ছ সেটা আশা করি। 3 নম্বরে যাচ্ছি, বেতন পাবে ও বেতন ডেবিট করার পর, বেতন ডেবিট বা চার্জ যেটাই বলো, বেতন
পাবে এবং বেতন ডেবিট বা চার্জ করার পরের নিট লাভ। আমাদের একটু মনে রাখতে হবে, বেতন পাবে এবং বেতন ডেবিট করার বা চার্জ করার পরের নিট লাভ, চার্জ করার পর। এরকম থাকলে অঙ্কে আমাদের কি করতে হবে, লাভ ক্ষতি বন্টন হিসাবে যাবে না, বন্টন হিসাবে যাবে না। এরকম থাকলে লাভ ক্ষতি বন্টন হিসাবে যাবে না, মূলধন হিসাবে যাবে, মূলধন হিসাবে যাবে, অর্থাৎ ক্রেডিট হবে, মূলধন হিসাবে ক্রেডিট হবে। চতুর্থটা হচ্ছে বেতন গ্রহণ ও ডেবিট করার পর, ডেবিট বা চার্জ করার পর, ডেবিট বা চার্জ করার পর নিট লাভ, নিট লাভ সবকটা আজকে নিট লাভ থাকতে হবে। যদি থাকে তাহলে লাভ ক্ষতি বন্টন হিসাবেও যাবে না, লাভ ক্ষতি বন্টন হিসাবেও যাবে না, যাবে না, এবং মূলধন হিসাবেও যাবে না, যাবে না। এই হচ্ছে আমার 4টি সূত্র। এই সূত্র 4টে তোমরা যদি মনোযোগ সহকারে করো এবং প্র্যাকটিস করো তাহলে এই অঙ্কে বেতন নিয়ে কোনো আর সমস্যা হওয়ার কথা না। এবার আমি দেখি একটা তোমাদের অঙ্কের সাহায্যে একটু এই 4টে সূত্র প্র্যাকটিস করার। আমরা যদি একটু অঙ্কের সাহায্যে দেখি এই 4টে সূত্র। সৃষ্টি 1 নম্বর অঙ্ক, সৃষ্টি ও সাথী, সৃষ্টি ও সাথী দুইজন একটি অংশীদারি কারবারের অংশীদার। সৃষ্টি ও সাথী দুইজন একটি অংশীদারি কারবারের অংশীদার। আচ্ছা, তারা মুনাফা বন্টন করে নেয়, মুনাফা বন্টন করে নেয়, তারা মুনাফা বন্টন করে নেয় 3:2 অনুপাতে। তারা বছরে বেতন পায় যথাক্রমে 15,000 টাকা ও 20,000 টাকা। এখন দেখো $20,000 টাকা বছর শেষে কারবারের নিট লাভ, বছর শেষে কারবারের নিট লাভ 57,000 টাকা। 57,000 টাকা। এই হচ্ছে আমার একটা অঙ্ক। বলতেছে সৃষ্টি ও সাথী দুজন একটি অংশীদারি কারবারের অংশীদার। তারা মুনাফা বন্টন করে নেয় 3:2 অনুপাতে। তারা বছরে বেতন পায় যথাক্রমে 15,000 ও 20,000। বছর শেষে কারবারের নিট মুনাফা বা নিট লাভ 57,000 টাকা। এখন দেখো এই অঙ্কে যদি আমি আমার বেতনটা শুধু করি তাহলে দেখো 1 নম্বরে আমার ছিল
নিট লাভের পূর্বে। তাহলে এখানে আমার প্রথমটা করণীয় হবে উপরোক্ত সমন্বয় সাধনের পূর্বে নিট লাভ, উপরোক্ত সমন্বয় সাধনের পূর্বে নিট লাভ 57,000 টাকা। আমার প্রথম সূত্র অনুযায়ী দেখো এখানে এই অঙ্কে এখানে উল্লেখ থাকবে যে বছর শেষে উপরোক্ত সমন্বয় সাধনের পূর্বে নিট লাভ 57,000 টাকা। যদি এরকম থাকে তাহলে আমার বেতনটা আমি কিভাবে সমন্বয় করব এবং মুনাফা কিভাবে বন্টন করব আমি সেটা তোমাদের দেখাই। উপরোক্ত সমন্বয়ের পূর্বে কারবারের নিট লাভ হচ্ছে 57,000। করণীয় তোমার থাকবে বেতন সমন্বয় ও মুনাফা বন্টন। তাহলে দেখো এখন আমরা কিভাবে করব। আমরা প্রথমে এটা যদি আমরা পরিবর্তনশীল পদ্ধতিতে ধরি তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, লাভ ক্ষতি আবন্টন হিসাব। আমি এক নম্বর বেতন সমন্বয়ের 1 নম্বর সূত্রটা দেখাচ্ছি। উপরোক্ত সমন্বয় সাধনের পূর্বে নিট লাভ ছিল 57,000 টাকা। দেখো তাহলে আমরা লাভ ক্ষতি হিসাবে এটা যদি হয় তাহলে আমরা লাভ ক্ষতি হিসাবে কী হবে, আমরা এখানে ছোট করে করি লাভ ক্ষতি হিসাব। আমি স্টেটমেন্ট আকারে করতেছি বিবরণ টাকা এটা হচ্ছে আমার লাভ ক্ষতি আবন্টন হিসাব। লাভ ক্ষতি বন্টন হিসাব, লাভ ক্ষতি বন্টন। এখন দেখো আমার নিট লাভ কত ছিল, 57,000 টাকা। তাহলে আমি নিট লাভটা লিখি, নিট লাভ 57,000 টাকা। এখন আমরা যে বলছি উপরোক্ত সমন্বয় সাধনের পূর্বে নিট লাভ হবে 57,000 টাকা। তাহলে আমাদের প্রথম সূত্রটা ছিল বেতন পাবে এবং সমন্বয়ের পূর্বে। তাহলে আমাদের সেই সূত্র অনুযায়ী এটা লাভ ক্ষতি হিসাবেও যাবে আর তোমার মূলধন হিসাবে যাবে। তো লাভ ক্ষতি হিসাবে কিভাবে যাবে, এখানে আমরা লিখব বা বিয়োগ হচ্ছে যদি পরিবর্তনশীল পদ্ধতিতে করি তাহলে এখানে আসবে বেতন, কার বেতন, সৃষ্টি বেতন সৃষ্টি। যেহেতু বছরে বলেছে যদি আমাদের মাসে বলতো তাহলে আমরা 12 দিয়ে গুণ দিতাম। যেহেতু বছরে বলেছে আমাদের আর গুণ দেওয়ার দরকার হচ্ছে না। তাহলে সৃষ্টির হচ্ছে এখানে টাকার আর একটা ঘর কাটি, সৃষ্টির হচ্ছে অঙ্কে কত ছিল 15,000 আর 20,000। সৃষ্টির 15,000 আর সাথী 20,000। তাহলে আসতেছে আমার কত, 35,000 টাকা। এখন এই 35,000 টাকাটা এখান থেকে 35,000 টাকা, তাহলে বিয়োগ দিলে আসতেছে 22,000 টাকা।
22,000 টাকা, 22,000 টাকা। এবার দেখো, যেহেতু এই লাভ ক্ষতি হিসাবে আসছে, এবার মুনাফা বন্টন, মুনাফার অংশ, মুনাফার অংশ 60 আর সাথী। তাহলে আমার মুনাফা ছিল ওদের 3:2, 3:2, তাহলে আসতেছে 5। এখানে আমরা কিভাবে দেখাবো? 22,000 গুণ 3 ভাগ 5, 22,000 গুণ 2 ভাগ 5, তাহলে আসে মুনাফার অংশ, আসে মুনাফার অংশ 13,200 আর 8,800, এই আমার 22,000 টাকা। এটা আমার লাভ ক্ষতি হিসাবে এইভাবে আমরা করব, বেতনটা এইভাবে সমন্বয় করব। যদি কারোর সমস্যা হয় আমাকে আমার গ্রুপে যে প্রশ্ন করলে আমি উত্তর দেব। এটা বুঝতে যদি কোনো সমস্যা থাকে, আমি বলেছি বেতন সমন্বয়ের পূর্বে যদি নিট লাভ 57,000 হয় তাহলে লাভ লোকসান বন্টন হিসাবে যাবে, আর যাবে মূলধন হিসাবে। তাহলে আমরা লাভ লোকসান বন্টন হিসাবে দেখালাম ডেবিট পাশে, আর এবার আমরা দেখাবো মূলধন হিসাবে। এটা কিভাবে মূলধন হিসাবে যায়। উপরে লিখব অংশীদারদের মূলধন হিসাব, অংশীদারদের মূলধন হিসাব। তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা দিলেও হয়, না দিলেও হয়, সৃষ্টি, সাথী, তারিখ, বিবরণ, সৃষ্টি, সাথী, খতিয়ান পৃষ্ঠা। দেখো, তারিখ, বিবরণ, সৃষ্টি, সাথী, তারিখ, সাথী। তাহলে এটা আমরা মূলধন হিসেবে এখন সমন্বয় করব। তাহলে মূলধন হিসেবে আমরা বলছি মূলধন হিসেবে যাবে মানে মূলধন হিসেবে ক্রেডিট হবে। তাহলে এখানে আমরা দেব, তোমাদের আর একটু বলি, এই অংশীদারি কারবারের প্রত্যেকটা আইটেম আমাদের জাবেদার মাধ্যমে আসে, জাবেদা করে তারপরে আসে। তা জাবেদা, এটা জাবেদা কি হতো? মূলধন লাভ লোকসান বন্টন হিসাব ডেবিট, আর অংশীদারীদের বেতন হিসাব বা সংশ্লিষ্ট অংশীদারদের মূলধন হিসাব ক্রেডিট। তা সেই ক্ষেত্রে আমরা ডেবিট দেখাইছি, এখন ক্রেডিট দেখাবো। এখানে দেব 2019 সাল দিলাম আমি, 31 ডিসেম্বর, লাভ ক্ষতি বন্টন হিসাব, যেহেতু এটা লাভ ক্ষতি বন্টন হিসাব থেকে আসছে, লাভ ক্ষতি বন্টন হিসাব দিয়ে বেতন সৃষ্টির হচ্ছে 15,000 আর এর হচ্ছে 20,000। এইভাবে আমরা মূলধন হিসাবে দেখাবো। আশা করি এই সমন্বয়টা বুঝতে তোমাদের কোনো সমস্যা হবে না। আচ্ছা, তারপরে সমন্বয়তে আমরা যাই, ওই একই অঙ্কে দ্বিতীয় নম্বরটা আমরা যাই। দ্বিতীয় নম্বরে আমি বলছি দ্বিতীয়টা দেখাই, যে বেতন গ্রহণ ও সমন্বয়ের পূর্বে, বেতন গ্রহণ ও সমন্বয়ের
নয়ের পূর্বে পূর্বে লাভ। তাহলে আমার প্রশ্ন এরকম থাকবে, উপরোক্ত সমন্বয় অঙ্কের ভিতর থাকবে সৃষ্টি ও সাথী বেতন গ্রহণ করেছে, এবং উপরোক্ত সমন্বয়ের অঙ্কে থাকবে এভাবে সৃষ্টি ও সাথী বেতন গ্রহণ করে এবং উপরোক্ত সমন্বয় সাধনের পূর্বে নিট লাভ 57,000 টাকা, নিট লাভ 57,000 টাকা এরকম থাকবে অঙ্কে। তোমরা একটু ভালো করে বোঝো, অঙ্কে এরকম থাকবে সৃষ্টি ও সাথী বেতন গ্রহণ করে এবং উপরোক্ত সমন্বয় সাধনের পূর্বে নিট লাভ হচ্ছে 57,000 টাকা। এরকম থাকলে আমাদের সূত্র অনুযায়ী, আমি যে 4টে সূত্র দিছি সেই সূত্র অনুযায়ী তোমরা কি করবা, এখন এটা আমি বলছি যে লাভ লোকসান আবন্টন হিসাবে যাবে আর মূলধন হিসাবে যাবে না। লাভ লোকসান আবন্টন হিসাবে যাবে আর মূলধন হিসাবে যাবে না। তাহলে আমরা লাভ লোকসান আবন্টন হিসাবটা করি। একটু আগে তো ডিটেলস দেখাচ্ছি, এখন ছোট আকার একটু করে দেখাই। লাভ লোকসান আবন্টন হিসেবে আমরা কিভাবে এটা সমন্বয় করব, এটা আমার মনে হয় আবার করার দরকার নেই, কারণ ওই একই প্রথম সূত্র যেমন গেছে তেমনই হবে। আমরা নিট লাভ এখানে 57,000 দেব, আর এদের বেতন সৃষ্টি, এটা হচ্ছে ডেবিট পাশে দেব, সৃষ্টি কত টাকা 15,000 আর সাথী 20,000, এই 35,000 এখান থেকে বিয়োগ দেব, দিলে দেখা যায় আবার সে 22,000 হবে। এরকম করে আমরা এটা লাভ ক্ষতি হিসাবে ডেবিট করব, আর মূলধন হিসাবে এটা যাবে না। তাহলে এটা কি হলো, লাভ ক্ষতি হিসাবে ডেবিট হবে আর মূলধন হিসাবে যাবে না। লাভ ক্ষতি বন্টন হিসাবে ডেবিট হবে আর মূলধন হিসাবে যাবে না, আমি আশা করছি তোমরা বুঝতে পারছো। যদি না বুঝে থাকো আমি আবার বলছি, আমার গ্রুপে যে আমাকে নক করলেই আমি উত্তর দেব। আচ্ছা, তারপরে 3 নম্বরে আমি একটু যাই। 3 নম্বরের সূত্রটা ছিল আমার বেতন ডেবিট করার পর নিট লাভ। 3 নম্বর ছিল আমার বেতন ডেবিট করার পরে নিট লাভ। এখানে থাকবে, যদি এরকম হয় তাহলে থাকবে উপরোক্ত সমন্বয় থাকবে এখানে নিট লাভ থাকবে উপরোক্ত সমন্বয় সাধনের পরে নিট লাভ। বেতন গ্রহণ করেছে, এখানে থাকবে বেতন ডেবিট করার পর এবং উপরোক্ত সমন্বয় সাধনের পর নিট লাভ 57,000 টাকা। সেই ক্ষেত্রে আমার যাবে, সেই ক্ষেত্রে লাভ ক্ষতি হিসাবে যাবে না। সাথী ও সৃষ্টি ও সাথী বেতন ডেবিট করার, সৃষ্টি ও সাথীর বেতন ডেবিট করার পর উপরোক্ত সমন্বয় সাধনের পরে নিট লাভ হচ্ছে 57,000। সেই ক্ষেত্রে লাভ ক্ষতি বন্টন হিসাবে যাবে না, আর মূলধন হিসাবে ক্রেডিট হবে। মূলধন হিসাবে যাবে। আর চতুর্থ যেটা ছিল সেটা হচ্ছে এরকম থাকবে, সাথী ও সৃষ্টি ও সাথী বেতন গ্রহণ করেছে এবং বেতন ডেবিট করার পর সৃষ্টি ও সাথী বেতন, আমার 4 নম্বর সূত্রটা আর একটু দেখি। 4 নম্বর সূত্র ছিল বেতন গ্রহণ ও ডেবিট করার পর সৃষ্টি ও সাথী বেতন গ্রহণ করেছে এবং
ডেবিট করার পর করেছে এবং ডেবিট করার পর নিট লাভ এত টাকা। সেই ক্ষেত্রে আমার লাভ ক্ষতি হিসাবে যাবে না, মূলধন হিসাবেও যাবে না, দুটোর কোথাও যাবে না, লাভ ক্ষতি বন্টন হিসাবেও যাবে না, মূলধন হিসাবেও যাবে না। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তাহলে যদি বেতন গ্রহণ করে এবং ডেবিট করার পরে থাকলে কোনো হিসাবেই যাবে না। এবার আমার পরের আইটেম হচ্ছে মূলধনের পরিমাণ নির্ণয় ও মুনাফা বন্টন। মূলধনের পরিমাণ নির্ণয় ও মুনাফা বন্টন। এই ক্লাসটা এটা আমি সিলেক্ট করছি এর জন্য তোমরা অনেকেই প্রশ্ন করো, ম্যাডাম কীভাবে মূলধনের পরিমাণ নির্ণয় করব আর মুনাফা বা কীভাবে বন্টন করব। এই জন্য আমি তোমাদের সুবিধার্থে এটা আমি তোমাদেরকে সেট করছি তোমাদের দেখানোর জন্য। দেখো, যদি এরকম থাকে, একটা ছোট্ট অঙ্ক দিয়ে আমি বলি। ক খ অংশীদার, তাদের মোট মূলধন আমি সংক্ষেপে বলি। মোট মূলধন ছিল 1,20,000 টাকা। 1,20,000 অনুপাত ছিল 3:1। আর মুনাফা ছিল, বছর শেষে মুনাফা ছিল 60,000 টাকা। 60,000 টাকা। এখন তোমাদের আমি দেখাই কিভাবে আমি মূলধন পরিমাণ নির্ণয় করব। এখানে কি আছে, ক খ দুজনের মোট মূলধন ছিল 1,20,000। তাহলে আমার এখানে বের করতে হবে কর মূলধন হচ্ছে, কিভাবে বের করব, খর মূলধন। তাহলে কর মূলধন বের করতে গেলে আমার করতে হবে 1,20,000 গুণ 3/4। কি জন্য 3 আর 1 4 এই। আর খর মূলধন হচ্ছে 1,20,000 গুণ 1/4। তাহলে এদের মূলধন হবে একজনের 72,000 আর একজনের 48,000। এই হচ্ছে মূলধন নির্ণয়। যেহেতু অনুপাত দিয়ে আমি এর ভাগ করব, আশা করি বুঝতে পারছো। আচ্ছা, তারপরে মুনাফা বন্টনটা একটু দেখাই। মুনাফা আছে 60,000 টাকা। এটা আমাদের কি অনুপাতে ভাগ হবে, মুনাফা বন্টন 60,000 টাকা। এটা দেখো, কর হবে 60,000 গুণ 3/4 আর খর হবে 60,000 গুণ 1/4। 48,000 আর 36,000। এই মুনাফা বন্টন। আর একটু বলি, আমি আমার ক্লাসের শেষ পর্যায়ে চলে গেছি। আর একটু বলি, যদি কোনো কিছু উল্লেখ না থাকে তাহলে অংশীদারি আইনের যে বিধান আছে সেই বিধান অনুযায়ী কিন্তু মূলধন সমান 2 ভাগে ভাগ করতে হবে। অঙ্কে যদি কোনো কিছু উল্লেখ না থাকে তাহলে মূলধনের বন্টন অনুপাত সমান হবে আর মুনাফারও বন্টন অনুপাত সমান হবে। শিক্ষার্থী বন্ধুরা, মনে হয় তোমরা বুঝতে পারছো। যদি বুঝতে না পারো আমার গ্রুপে যে আমাকে কল করো, তাহলে আমি এর সমাধান বলে দেব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় এখানে শেষ করছি। খোদা হাফেজ।